সুপ্রিয় সহকর্মীবৃন্দ এবং প্রিয় দর্শক, আপনাদের আরও একবার স্বাগত জানাচ্ছি আমাদের পরবর্তী সেশনে। পরবর্তী সেশনে, তার আগে আবারও মনে করিয়ে দিই, প্রথম সেশনে যে বিষয়গুলো আমরা আলোচনা করলাম, নিশ্চয়ই একজন শিক্ষা ব্যবস্থাপক হিসেবে আমরা এগুলো মাথায় রাখবো। মনিটরিং মেন্টরিংয়ের জায়গাগুলো অবশ্যই আমরা খুব সফটলি, খুব বিনয়ের সাথে আমরা সেগুলো হ্যান্ডলিং করব। মনে রাখবো সেই কথাগুলো। চলুন যাই সেশন 2-তে। কি আছে এখানে আমাদের জন্য, চলুন দেখে নেই। শ্রেণীকক্ষে আইসিটি ব্যবহারের মাধ্যমে শিক্ষার্থী কেন্দ্রিক পাঠদান। আরেকটি বিষয় যেটা আছে সেটি হলো ডিজিটাল কন্টেন্ট তৈরির জন্য দক্ষতা চিহ্নিতকরণ। অর্থাৎ প্রথমত যেটি আমরা করব, যে ডিজিটাল কন্টেন্ট যখন শিক্ষক ব্যবহার করবেন তখন তার সাথে যে অন্য অ্যাক্টিভিটিসগুলো আছে সেগুলো কিন্তু করতে হবে, সেই বিষয়টা আমরা দেখব। এবং শিক্ষার্থীকে কিভাবে এঙ্গেজ করানো যাবে ডিজিটাল কন্টেন্টের মধ্যে সেটি। আর আরেকটি বিষয় হলো ডিজিটাল কন্টেন্ট তৈরির জন্য দক্ষতা, অর্থাৎ কোন ধরনের স্কিল হলে এ ধরনের একটি কন্টেন্ট আমরা তৈরি করতে পারবো। তাহলে চলুন আমরা দেখে নেই যে আমাদের প্রথম যে বিষয়টি রয়েছে, যে শিক্ষার্থী কেন্দ্রিক ডিজিটাল কন্টেন্ট কিভাবে তৈরি করা যায়। অর্থাৎ শিক্ষকরা যখন ডিজিটাল কন্টেন্ট তৈরি করবেন তখন সেটিকে কিভাবে শিক্ষার্থী কেন্দ্রিক করবেন। আপনারা খুব ভালো করে খেয়াল করুন যে শিক্ষকরা যখন কোনো ইমেজ অ্যানিমেশন ব্যবহার করবেন সেগুলো কোনোভাবেই নিজেরা ব্যাখ্যা করবেন না, এগুলো দেখিয়ে শিক্ষার্থীকে প্রশ্ন করবেন, প্রশ্ন করে শিক্ষার্থীর কাছ থেকে উত্তরগুলো নিতে হবে। এটি হলো প্রথম কথা। অর্থাৎ শিক্ষকরা এটি কোনোভাবেই বর্ণনা বা ব্যাখ্যা করবেন না। দ্বিতীয়ত যেটি রয়েছে, যে শিক্ষক শিক্ষার্থীদেরকে প্রশ্ন করে বিভিন্ন বিষয়ে তাদের কাছ থেকে উত্তর বের করে আনবেন। আর যখন এই প্রশ্নগুলো শিক্ষক করবেন, শিক্ষার্থীকে কথা বলার সুযোগ দেবেন, তখনই কিন্তু পার্টিসিপেশনটা হবে। শ্রেণীকক্ষের পরিবেশ অনুযায়ী একক, জোড়ায় বা দলীয় কাজ করাবেন। অর্থাৎ শিক্ষক দেখবেন যে তার শ্রেণীকক্ষের শিক্ষার্থীর সংখ্যা কত। যদি সেটি 30 বা 40-এর মধ্যে থাকে তাহলে সেখানে দলীয় কাজ হতে পারে, তার বেশি হলে দলীয় কাজ সেখানে ভালো হবে না, সেক্ষেত্রে একক কাজ অথবা জোড়ায় কাজ করানো যেতে পারে। অর্থাৎ শ্রেণীকক্ষের সাইজ অনুযায়ী শিক্ষক সিদ্ধান্ত নেবেন যে কোন কাজটি তার শ্রেণীর জন্য উপযোগী। পর্যবেক্ষণে প্রাপ্ত তথ্যাদি শিক্ষার্থীদের দিয়ে বোর্ডে লেখানোর ব্যবস্থা নিতে হবে। অর্থাৎ আপনি যদি শিক্ষার্থীদেরকে কোনো কাজ দেন, শিক্ষার্থীরা যদি এটি দলীয়ভাবে চিন্তা করে তাহলে সেই কাজটি উপস্থাপন করতে হবে অথবা বোর্ডে সেটি লেখানোর ব্যবস্থা করতে হবে। পাঠ উপস্থাপনার মূল কাজে অবশ্যই শিক্ষকের বক্তৃতা বা বর্ণনা পরিহার করতে হবে। সুপ্রিয় দর্শক, যারা এই প্রোগ্রামটি দেখছেন তাদের জন্য বলে রাখি, অর্থাৎ শিক্ষক যখন ডিজিটাল কন্টেন্ট ব্যবহার করবেন সেখানে বক্তব্যের পরিমাণটা কম থাকবে। অর্থাৎ ইমেজ, অ্যানিমেশন এগুলো থাকবে বেশি, শিক্ষার্থীরা যাতে সেটি দেখে তার বিষয়টি বুঝতে পারে। অর্থাৎ বক্তব্যটা এক্ষেত্রে যত কম দেয়া যায় সেই বিষয়টি মাথায় রাখতে হবে। শিক্ষক ক্লু দিয়ে শিক্ষার্থীদেরকে সহায়তা করবেন, শিক্ষার্থীরা সেগুলো বর্ণনা করবে। অর্থাৎ কখনো কখনো এমন হয় আমাদের সংজ্ঞা দিতে হয়, তো সেই ক্ষেত্রে শিক্ষক সরাসরি সংজ্ঞাটা দিবে না, শিক্ষক ক্লু দিয়ে সাহায্য করবে আর শিক্ষার্থীরা সেই ক্লুগুলো নিয়ে সংজ্ঞাটি তৈরি করবে। অর্থাৎ এভাবে শিক্ষক শিক্ষার্থীদেরকে সাহায্য করবেন। চলুন দেখে নিই এরপর কি আছে। দেখুন এখানে একটি ইমেজ, 30 সেকেন্ড সময় খুব ভালো করে দেখবেন যে এর মধ্য দিয়ে আমি আপনাদের কাছ থেকে বের করে আনবো যে এটা আসলে কি মিন করতেছে। এখানে অনেকেই হাত দেখাচ্ছেন, আমি বলার আগেই বলতে চাচ্ছেন অনেকেই। আমি যাদের কথা শুনিনি তাদের কথা শুনবো এবার। পিছনে, হ্যাঁ আপনার কথা শুনতে চাই না, পাশে, হ্যাঁ আপনি, হ্যাঁ ছবিটা দিয়ে আপনি। ধন্যবাদ স্যার। আমরা ছবিটা যেটা দেখছি যে অপরিকল্পিত নগরায়ন। জি জি। আচ্ছা, এখানে সামনে অট্টালিকা কিন্তু তার পিছেই হচ্ছে আবর্জনা, ময়লার স্তূপ পরিলক্ষিত হচ্ছে। ভেরি গুড। আর কোনো থিঙ্কিং? পানি দূষণ এবং পরিবেশ দূষণ। ভেরি গুড, পানি দূষণ এবং পরিবেশ দূষণ। অনেক ধন্যবাদ আপনাকে। দেখুন যে আমাদের প্রথম সহকর্মী বলেছেন যে অপরিকল্পিত নগরায়ন, আরেকজন সহকর্মী বললেন যে পানি দূষণ এবং পরিবেশ দূষণ। হ্যাঁ, আপনার কথা শুনতে চাই। অস্বাস্থ্যকর পরিবেশ, এখানে যেই চিত্রটি আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ বস্তি বা ঘনবসতি, এখানে পরিবেশ সম্মত পরিবেশ বলা যাচ্ছে না আর কি। হ্যাঁ, ম্যাডাম বোধহয় সেই কথাটি বোঝাতে চেয়েছেন আমাদের। এর বাইরে আর কেউ কিছু বলতে চান নাকি? যে কথাগুলো এসেছে, অনেক ধন্যবাদ, আপনি বসুন। এর বাইরে কেউ কিছু বলতে চান কিনা? আচ্ছা, পাশে একজন আছেন, হাত দেখাচ্ছেন, ওইদিকে দেন, মাইক্রোফোনটা ওখানে দেন। একদম এক কথায়। ধন্যবাদ স্যার। জলাবদ্ধতা, আচ্ছা, খাল বাই জাতীয় কিছু একটা ছিল, সেটি ভরাট হয়ে যাচ্ছে। আপনার কথাটাকে যদি আমরা একটু ঘুরিয়ে দিই। অনেক ধন্যবাদ আপনাকে। তাহলে মেসেজটা যেটা, দেখুন আমি শুধু একটি মাত্র ইমেজ এখানে প্রদর্শন করেছি, আর আপনারা এটি দেখে যে কত রকম এক্সপিরিয়েন্স এখানে আপনারা দিচ্ছেন বা কত রকম কথাগুলো এখান থেকে বলছেন, অথবা এই ছবিটা যে কত রকম মেসেজ আমাদেরকে দিচ্ছে,
তাহলে এরকম একটা ইমেজ দিয়ে কি আমরা আমাদের শিক্ষার্থীদেরকে এঙ্গেজ করতে পারি না? মনে রাখতে হবে ডিজিটাল কন্টেন্ট আমরা যখন ইমেজ ব্যবহার করবো এটি যেন এরকম ইনফরমেটিভ হয়, অর্থপূর্ণ হয়, যেটি দিয়ে শিক্ষার্থীরা এই ধরনের তার ক্রিয়েটিভিটিটা প্রদর্শন করবে, সে যেন এটি দেখে তার বিষয়টিকে এক্সপ্লেন করতে পারে, এটি মাথায় রাখতে হবে আমাদের। চলুন তারপর যাই। এই চিত্রটি একটু খেয়াল করুন সবাই খুব ভালো করে। ধরুন আমাদের এই যে স্যার, কী নাম স্যার? আমাদের জাহাঙ্গীর স্যার, ইংলিশের টিচার না? ইংলিশ স্যার ধরুন ক্লাসে পড়াচ্ছেন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এখন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স পড়াতে গিয়ে এই ইমেজটি যদি ব্যবহার করেন, দেখেন তো এই ইমেজটি এই স্যারকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স পড়াতে কোনো কাজে লাগতে পারে কিনা? কি পারে? সুতরাং আমাদের মাথায় রাখতে হবে যখনই আমরা ডিজিটাল কন্টেন্ট ব্যবহার করব এমন ইনফরমেটিভ ছবি ব্যবহার করতে হবে যেগুলো দেখে শিক্ষার্থীরা তার প্র্যাকটিসটুকু সুন্দরভাবে করতে পারে। এখানেই হলো শিক্ষকের ক্রিয়েটিভিটি। সেই জায়গাগুলো মনে রেখে কিন্তু আমাদের চলতে হবে। চলুন তারপর যাই। দেখুন যে পানি চক্রের একটা বিষয়, এটি বোধহয় আপনাদের আছে না? 7, 8, 9 সেখানে আছে পানি চক্রের বিষয়টি। ইমেজটার দিকে তাকান তো, যে এটা দিয়ে কি পানি চক্রের বিষয়টি ব্যাখ্যা করা যায়? দেখুন যে সমুদ্রের পানি বাষ্পীভূত হয়ে উপরের দিকে উঠছে, মেঘে ঘনীভূত হচ্ছে, সেখান থেকে বৃষ্টির রূপে ভূপৃষ্ঠে পতিত হচ্ছে, কিছু পানি আবার গড়িয়ে সমুদ্রের দিকে যাচ্ছে, আবার সেটি বাষ্প হয়ে উপরে উঠছে, মেঘ হচ্ছে, সেখান থেকে বৃষ্টি হয়ে বৃষ্টিরূপে ভূপৃষ্ঠে পতিত হচ্ছে। তাহলে এটি দিয়ে কি পানিচক্র বোঝানো যায়? যদি না যায় আপনি চাইলে সেখানেও যেতে পারেন। দেখুন কি চমৎকার একটা ভিডিও। দেখুন কত খেয়াল করুন যে বৃষ্টি হচ্ছে, পানি সমুদ্রে গড়িয়ে যাচ্ছে, সূর্যের তাপে সে পানিগুলো বাষ্প হয়ে উপরে উঠছে এবং মেঘ হচ্ছে বৃষ্টিরূপে ভূপৃষ্ঠে পতিত হচ্ছে। তাহলে এই বিষয়টি দিয়ে কি শিক্ষার্থীদেরকে পানিচক্রের যে বিষয়টি সুন্দরভাবে বোঝানো সম্ভব না? কত চমৎকারভাবে দেখেন যে ভিডিওতে এই বিষয়টি তুলে ধরেছে যে কিভাবে বৃষ্টি হচ্ছে, পানি সমুদ্রে যাচ্ছে, এটি সূর্যের তাপে বাষ্প হয়ে উপরের দিকে উঠছে, মেঘে রূপান্তরিত হচ্ছে এবং আবার সেটা বৃষ্টিরূপে ভূপৃষ্ঠে পতিত হচ্ছে। তাহলে দেখুন যে এই ধরনের একটা ভিডিও আমরা ব্যবহার করতে পারি আমাদের কন্টেন্টে। খেয়াল করুন সবাই যে বৃষ্টি হচ্ছে, পানি পড়ছে, কিছু পানি গড়িয়ে সমুদ্রের দিকে যাচ্ছে। তাহলে পানিচক্রের মতো বিষয়টিকে আমরা কত চমৎকারভাবে শিক্ষার্থীদের সামনে তুলে ধরতে পারি। বৃষ্টি হচ্ছে, পানি গড়িয়ে সমুদ্রে যাচ্ছে, কিছু পানি আবার সূর্যের তাপে বাষ্প হয়ে উপরে উঠছে, মেঘে রূপান্তরিত হচ্ছে, বৃষ্টিরূপে ভূপৃষ্ঠে পড়ছে। তাহলে পানিচক্রের মতো এই ধরনের বিষয় বিজ্ঞানের আমাদের অনেক টপিক আছে যেগুলো শিক্ষক চাইলে এই ধরনের ছোট্ট ভিডিও অথবা কোনো ইমেজের সহযোগিতা নিয়ে শিক্ষক তুলে ধরতে পারে। চলুন যাওয়া যাক, তারপর কি আছে দেখি। দেখুন এখানে আরও একটি বিষয়, একটু আগে আমরা বলছিলাম যে কথাটি যে আমাদের এমন অনেক বিষয় আছে যেগুলো বিমূর্ত, শিক্ষার্থীদের সামনে ম্যানুয়াল ক্লাসে দেখানো যায় না। এমন আছে যেমন ধরেন খাবার কিভাবে খাই, ফুল কিভাবে ফুটে, যেটি বলা হয়েছে আপনাদেরকে, সেই বিষয়গুলো। এমনই একটি বিষয় হলো এটি যেটি চাইলে আমরা এখন আমাদের শিক্ষার্থীদের সামনে তুলে ধরতে পারি। তো চলুন দেখে নিই যে এটি আসলে মাল্টিমিডিয়া ক্লাসরুম যদি হয় তাহলে কিভাবে এই জিনিসটিকে তুলে ধরা যায়, এটি আমরা একটু দেখি। সবাই একটু থাকুন আমাদের সঙ্গে স্ক্রিনের দিকে। দেখুন যে খাবার খাচ্ছি যে সেটি কোথায় যাচ্ছে, কিভাবে যাচ্ছে, কিংবা এখানে আমাদের যে অর্গানগুলো আছে এটার যে ভূমিকাটা কি, এটি কিন্তু এখন খুব সুন্দরভাবে মাল্টিমিডিয়া ক্লাসরুম যদি হয় তা দিয়ে কিন্তু আমরা তুলে ধরতে পারি। খেয়াল করুন যে একজন খাবার খাচ্ছে, এখানে একটি মজার বিষয়, আমাদের সবারই এখানে কিন্তু একটি জিহ্বা আছে। বলতে পারবেন কি একজন যে এটার ফাংশনটা আসলে কি? হাত দেখাচ্ছেন অনেকেই, কি ফাংশনটা কি? ধন্যবাদ স্যার। এটার কাজ হচ্ছে আমরা যখন খাবারটা গ্রহণ করি তখন শ্বাসনালীটাকে বন্ধ রাখে,
যেন শ্বাসনালীর ভিতরে আমাদের কোনো খাবার খাবার না প্রবেশ যায়। করতে না আর পারে, শ্বাসনালীতে যদি কোনো কারণে কোনো খাবার প্রবেশ করে তখন আমাদের অবস্থাটা কি হয়? স্নেজিং হয়, হাঁচি। তখন আরেক পাশে থেকে আরেকজন বলে পানি খাও, কিংবা পিঠ চাপড়ে দিচ্ছে, বলছে যে অমুকজন তোমাকে স্মরণ করতেছে। আসলে ভুল কনসেপ্ট। অনেক ধন্যবাদ আপনাকে, বসুন। আসলে তাই এর কাজটা হলো যে শ্বাসনালীটাকে বন্ধ করে দেয়া, খাবারটি যাতে খাদ্যনালী দিয়ে প্রবেশ করতে পারে সেই জায়গাটি তৈরি করে দেয়া। দেখুন যে অনেক শিক্ষিত মানুষরাও কিন্তু এই বিষয়টি জানেন না। তাহলে আমরা কি পারি যে বিমূর্ত বিষয়গুলোকে মাল্টিমিডিয়া ক্লাসরুম যদি হয়, ডিজিটাল কন্টেন্ট যদি হয়, তাহলে সেটিকে তুলে ধরতে? প্রিয় দর্শক, আমরাও মাথায় রাখবো এগুলো। যখন কোনো ক্লাসরুমে যাব, শিক্ষকরা এই বিমূর্ত বিষয়গুলোকে এভাবে শিক্ষার্থীদের সামনে তুলে ধরতে পারছেন কিনা সেটি আমরা দেখব। দেখুন খাবারটি যাচ্ছে। The bolus now enters the stomach. এবং স্টোমাকে যাওয়ার পর দেখুন যে called rugae allow for expansion as the stomach fills. Stomach cells রসগুলো কিভাবে এসে খাবারকে হজম করতে সাহায্য করছে, এই বিষয়গুলো আমরা এখন চাইলেই কিন্তু শিক্ষার্থীদেরকে এগুলো দেখাতে পারি। এই সুযোগগুলো তৈরি করে দিবে ডিজিটাল কন্টেন্ট। কি দেখুন কেমন লাগছে আপনাদের? ভালো করে দেখুন। এই জায়গাটাতে খেয়াল করুন, অ্যাক্সিডেন্ট কিন্তু হয়ে গিয়েছে। এখন মানুষগুলো লাফিয়ে পড়তেছে, পিছন থেকে আরেকটা গাড়ি আসতেছে। এখন কিন্তু রিস্ক আরো বেশি। এখন আমি যদি এ ধরনের একটা ভিডিও দেখে শিক্ষার্থীদেরকে প্রশ্ন করি যে রোড অ্যাক্সিডেন্টের কারণ কি, আর কিছু কি বলা লাগবে? সুতরাং শিক্ষক যখনই ডিজিটাল কন্টেন্ট ব্যবহার করবেন এবং ক্লাসরুমে ডিজিটাল কন্টেন্ট নিয়ে যাবেন, সেখানে এই বিষয়গুলো ডিজিটাল কন্টেন্টে শিক্ষার্থীদের অংশগ্রহণটা এভাবে করানো হয়েছে কিনা, কোনো একটা ভিডিও দিয়ে, কোনো একটা ইমেজ দিয়ে, কোনো একটা অ্যানিমেশন দিয়ে শিক্ষার্থীদেরকে এঙ্গেজ করে সেখানে শিক্ষার্থীর কাছ থেকে বিষয়টিকে উঠে আনা হয়েছে কিনা, সেই বিষয়গুলো কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। তাহলে আপনারা এখানে খেয়াল করে দেখুন যে শিক্ষার্থীদেরকে কিন্তু প্রত্যেকটা জায়গায় এঙ্গেজ করার সুযোগ কিন্তু আমাদের আছে। তাহলে মনে রাখতে হবে আমাদের যে বিষয়টি, সুপ্রিয় দর্শক এবং সহকর্মীবৃন্দ, সেটি হলো যে ডিজিটাল কন্টেন্ট ব্যবহার করে শিক্ষকরা যখন ক্লাস নেবেন, সেখানে শিক্ষার্থীর অংশগ্রহণ কোনোভাবেই এই ক্লাসটি এমন হতে পারবে না যে টোটালটাই হলো মাল্টিমিডিয়া নির্ভর লেকচার মেথড। নো, এখানে অ্যাক্টিভিটি থাকতে হবে, শিক্ষার্থীর অংশগ্রহণ থাকতে হবে। এখানে ক্লাসরুমের যে অ্যাক্টিভিটিসগুলো আমরা করাই, দলীয় কাজ, একক কাজ, জোড়ায় কাজ, সেগুলো থাকতে হবে। বোর্ডের ব্যবহার থাকতে হবে। আমাদের সবচেয়ে স্থায়ী একটি উপকরণ হলো বোর্ড। শিক্ষক প্রয়োজনে বোর্ডের ব্যবহার করবেন, শিক্ষার্থীকে প্রশ্ন করবেন, সমস্ত অ্যাক্টিভিটিস কিন্তু থাকবে। আর মাল্টিমিডিয়াটা হলো ভ্যালু অ্যাড করার জন্য। যে জায়গাগুলো আমি ন্যাচারালি দেখাতে পারি না, যেমন রোড অ্যাক্সিডেন্ট, এটাকে দেখানো সম্ভব? সুতরাং এই জায়গায় মাল্টিমিডিয়া। যে বিষয়গুলো আমি ন্যাচারালি দেখাতে পারি না, সেখানে শুধু আমার মাল্টিমিডিয়া। আদারওয়াইজ আমি যদি মনে করি যে মাল্টিমিডিয়া দরকার নেই, আমি মাল্টিমিডিয়া ছাড়া বোর্ড ব্যবহার করে ভালো ক্লাস নিতে পারবো, প্রয়োজনীয় শিক্ষক তাই করবেন। অর্থাৎ এটি হলো শুধুমাত্র ভ্যালু অ্যাড করার জন্য। এই কথাটি আমাদের মাথায় রাখতে হবে যে কোনোভাবেই শিক্ষক যদি বইয়ের যে লেখাগুলো আছে, যে টেক্সটগুলো আছে, এই টেক্সটগুলো যদি আপনার পাওয়ার পয়েন্টে লিখে এনে প্রেজেন্ট করেন, আর এটিকে কিন্তু ডিজিটাল কন্টেন্ট বলা যাবে না। কি বলবেন? কোনোভাবেই সেটি বলা যাবে না। ডিজিটাল কন্টেন্ট হতে হলে অবশ্যই এর মধ্যে প্রয়োজনীয় অ্যানিমেশন, ইমেজ, ভিডিও, অর্থাৎ এই যে ক্রিয়েটিভিটি যেগুলো আপনারা দেখলেন, এগুলো থাকতে হবে। যদি এগুলো না থাকে তাহলে সেটাকে আমরা ডিজিটাল কন্টেন্ট বলবো না। এবং এটি খুব ভালো করে খেয়াল রাখতে হবে যে টেক্সট নির্ভর ডিজিটাল কন্টেন্ট যেন না হয়। টেক্সট দ্বারা যেন শিক্ষক এটিকে তুলে না ধরেন। টেক্সট খুবই কম, এবং কীরকম টেক্সট থাকবে সেটি আমি দেখাবো কোনো একটা প্রেজেন্টেশন আপনাদেরকে। টেক্সটের পরিমাণটা আসলে কী হবে, কতটুকু হবে। ঠিক আছে, তাহলে চলুন যাওয়া যাক আমাদের পরবর্তী সেশনে।